আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ১০। লিখেছেন তামান্না ইসলাম। আয়রাত আজ ভেবেছিল যে অফিসে না গিয়ে সোজা ভার্সিটিতে যাবে, কিন্তু এই সাত সকাল বেলায় আব্রাহাম তাকে ফোন করে একরকম শাসিয়ে দিয়েছে জলদি অফিসে আসার জন্য। আয়রাতের আর কি যখন ডাক দিয়েছে তখন তো যেতেই হবে। আয়রাত তৈরি হয়ে অফিসে চলে যায়, তবে অফিসে এসেই দেখে কেউ নেই। মানে হাতে গোনা দুই একজন বাদে আর কেউ নেই। আয়রাত কিছুটা কপাল কুঁচকায়। তখন হাতের ফাইল দেখতে দেখতে রোদেলা আসে। আয়রাত রোদেলার হাত ধরে থামিয়ে দেয়। এই রোদেলা, সবাই কোথায়? আরে সবাই মিটিংয়ে। মিটিংয়ে? হ্যাঁ, হুট করেই আব্রাহাম স্যার সবাইকে কনফারেন্স রুমে ডেকেছেন। ও আচ্ছা, তাহলে কি আব্রাহাম স্যার? হ্যাঁ হ্যাঁ, উনিও কনফারেন্স রুমেই আছে। ও, তুমি তো পিএ স্যারের, যাবে রুমে? না থাক, অ্যাকচুয়ালি আমি জানতামই না যে মিটিং আছে নাকি অন্য কিছু। থাকো, আমি কেবিনে যাই। রোদেলা বলল, আচ্ছা ঠিক আছে। আয়রাত তার কেবিনে চলে যায়। যাবার আগে একবার কেবিনে ভালোভাবে উকি ঝুঁকি মেরে যায়। কেউ তো কেবিনে নেই, তবুও উকি দেওয়ার তারপরেই ভেতরে চলে যায়। এই প্রথম আয়রাত এই কেবিনে বিনা পারমিশন এসেছে। আয়রাতের নিজেকে কেমন জানি এই কেবিনে একাই মালিক মনে হচ্ছে। আয়রাত তার হাতের ব্যাগটাকে টেবিলের উপর রাখে, দুই হাত ভাঁজ করে লম্বা এক দম ছাড়ে, তারপর পেছনে ঘুরে দেখে আব্রাহামের চেয়ারে তার জ্যাকেটটা রাখা, টেবিলে আব্রাহামের সিগনেচার পেনটা রাখা। সেটা দিয়ে আব্রাহামের মূলত সব ফাইলগুলোতেই সাইন করে। হঠাৎ আয়রাতের মাথায় এক শয়তানি বুদ্ধি আসে। আয়রাত গিয়ে আব্রাহামের চেয়ারে ধপ করে বসে পড়ে। আব্রাহাম যেভাবে বসে ঠিক সেভাবেই বসার ট্রাই করে। বসে কলমের বাকেট থেকে একটা কলম নিয়ে নেয়, নিজের ঠোঁট দুটো পাউট করে তারপর কলমটা ঠোঁটের উপর রেখে দেয়। কলমটা নিচে পড়ে যায়, তারপর সেটা আবার তুলে নেয়। এবার আব্রাহামের সেই সিগনেচার পেনটা দিয়ে আব্রাহাম যেভাবে সাইন করে সেভাবেই সাইন করার চেষ্টা করছে সে। এমন থাকতে থাকতে আয়রাত হুট করেই হেসে দেয়। তবে এবার আয়রাত চেয়ারের উপর থেকে আব্রাহামের জ্যাকেটটা নিয়ে নেয়, তারপর জ্যাকেটটা নিজে পরে ফেলে। আয়রাত আব্রাহামের জ্যাকেটের কলারের দিকটা নিজের কাছে নেয়। আব্রাহামের বডির স্মেল, এটা আব্রাহামের স্মেল। আয়রাত তা বেশ ভালোভাবেই চিনে। আয়রাত সুন্দর করে আব্রাহামের জ্যাকেটটা নিজের উপর জড়িয়ে ধরে, তারপর নিজেই দুই হাত দিয়ে পাশে মেলে ঘোরাতে থাকে। ঘুরতে ঘুরতেই হঠাৎ থেমে যায়, মাথায় হাত দিয়ে মাথা ঘোরাচ্ছে। আয়রাত আবার চেয়ারে নিজের পায়ের উপর পা তুলে বসে। নিজের মাঝে কেমন যেন এক আব্রাহাম আব্রাহাম ভাব আসছে, বেশ ভালোই লাগছে। আয়রাত এবার নিজের গলা খাকারি দিয়ে ঠিক হয়ে বসে, নিজের এক হাত এক ভ্রুর সাইডে রেখে গলার সুরটা ইচ্ছে করে মোটা বানিয়ে বলে ওঠে, হুম হুম, হেই বেবি গার্ল, যাও এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। এই কথা বলেই আয়রাত তার মুখে দুই হাত রেখে খিলখিল করে হেসে দেওয়া হাসি থামিয়ে আবার বলে ওঠে, আয়রাত, ফাইলগুলো নিয়ে যাও, কাজ একদিনের মাঝেই কমপ্লিট হওয়ার চাই। আর হ্যাঁ, অফিসে কোনো ছেলের সাথে কোনো রকম কথা বলবে না। ইজ দ্যাট ক্লিয়ার? আয়রাত এগুলো শয়তানি করছে আর হাসছে। হাই মিস্টার আব্রাহাম আহমেদ চৌধুরী। এহ, কি নাম! এই জ্যাকেটটা পরে সবসময় এখানে বসে হাতে একটা প্যান নিয়ে খালি মানুষকে অর্ডার করা সাইকো একটা পাগল। আব্রাহাম বলল, ও আচ্ছা তাই না? হ্যাঁ তাই তো। আরে আমি তো গলার আওয়াজ মোটা করার চেষ্টা করছি, কিন্তু মোটা হচ্ছে না। তাহলে হুট করেই এমন শোনা যাচ্ছে কেন? কেননা আমার গলা আসলেই মোটা। অ্যাঁ? আয়রাত হুট করে মাথা তুলে সামনে তাকায়। এই রে, খাইছে রে! আয়রাত তাকিয়ে দেখে আব্রাহাম কেবিনের দরজাতে দুই হাত ভাঁজ করে এক ভ্রু উঁচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহামকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখি তো আয়রাতের পরাণ পাখি যায় যায় অবস্থা। আয়রাত হাবলার ক্লান্তের মতো করে দাঁড়িয়ে আছে। আব্রাহামের এই মুহূর্তে আয়রাতের এমন অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে, কিন্তু তবুও নিজের হাসিটা আটকে সে আয়রাতের দিকে এগিয়ে যায়। আয়রাত তো দুই হাত একজোট করে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম টেবিলের সামনে দাঁড়িয়ে আয়রাতের হাত ধরে এনে নিজের সামনে দাঁড় করিয়ে দেয়। আব্রাহামের জ্যাকেটটা সাইজে আয়রাতের অনেক বড়, তাই আয়রাতকে বাচ্চা বাচ্চা লাগছে দেখতে। আয়রাত এবার মাথা নিচু করে চোখ মুখ সব খিচে দাঁড়িয়ে থাকে। সে ভেবেছে আব্রাহাম তাকে অনেক বকবে। আয়রাতকে নিজের সামনে ভয় পেয়ে এভাবে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম বেশ মজা লাগছে।
সে মুচকি হেসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম আয়রাতকে তার জ্যাকেট পরিহিত অবস্থাতেই হুট করেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। আয়রাত অবাক হয়ে তাকায়, আব্রাহামের দিকে তাকিয়ে আছে। আয়রাত কখনো ভাবেনি যে তার এগুলো উল্টোপাল্টা কাজ করার মাঝেই আব্রাহাম এভাবে টপকে পড়বে। আব্রাহাম তাকে জড়িয়ে ধরে হালকাভাবে দুলছে। আচ্ছা, আচ্ছা, তো আমার পিঠ পিছে এগুলো করা হয় তাই না? এমা, না না, তেমন কিছুই না। তাহলে কেমন? ইয়ে মানে আমি তো হয়েছে, থাক। মানে তোমার মিসেস আব্রাহাম চৌধুরী হওয়ার এতই তাড়া যে এখন তুমি আমার জ্যাকেট কলম এগুলো নিয়ে বসে আছো? আরে না, তেমন কিছু না, ছাড়ুন তো। তাহলে কেমন? আব্রাহাম আয়রাতকে ছেড়ে দেয়, তারপর এক পা করে আয়রাতের দিকে এগোচ্ছে, আর আয়রাত ধীরে ধীরে পেঁচাচ্ছে। বলো বেবি গার্ল, কেমন? কিছুই না, আপনি এভাবে এগোবেন না তো প্লিজ। আর যদি এগোই তো? আব্রাহাম আগাচ্ছে তার দিকে আর এগুলো বলছে। আয়রাত পেছাতে পেছাতে একসময় দেয়ালের সাথে লেগেই গেল। যাওয়ার আর রাস্তা নেই, পিঠ ঠেকে গেছে তার। আর আব্রাহাম আয়রাতকে আটকিয়ে দেয়। আয়রাতের দুই পাশে নিজের দুই হাত রেখে আয়রাতের বেশ কাছে এসে পড়ে। আয়রাত এখান থেকে যেতেও পারছে না, কারণ তাকে আব্রাহাম তার দুই পাশে হাত রেখে আটকিয়ে রেখেছে। আর আব্রাহামের চোখ দুটো সম্পূর্ণ আয়রাতের মাঝেই বিচরণ করে চলছে। আব্রাহামের এমন নজর দেখে আয়রাতের কেমন কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেল। আয়রাত কাঁদো কাঁদো গলাতেই বলে ওঠে, দেখুন, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। আর হবে না এমন। এবার প্লিজ ছাড়ুন আমাকে, প্লিজ সরে যান। আব্রাহাম আয়রাতের কথাতে পাত্তা না দিয়ে উল্টো আরও আয়রাতের কাছে এসে পড়ে। আব্রাহাম ক্রমশ আয়রাতের ঠোঁট জোড়ার দিকে এগিয়ে আসছে। আয়রাত তো খেয়াল করে চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে নেয়। আয়রাতের এমন করাতে আব্রাহাম হেসে দেয়, তারপর আয়রাতের কোমর ধরে এক ঝটকাতে আয়রাতকে দূরে নিয়ে আসে। তো আমি কি আমার জ্যাকেটটা পাবো কি পাবো না? আব্রাহামের এমন কথায় আয়রাতের নিজের কাছে কেমন ডাকাত ডাকাত মনে হচ্ছে। মানে কি, সে কি এখানে ডাকাতি করতে এসেছিল, নাকি যে জিনিস পাবে না? আয়রাত জ্যাকেটটা খুলে আব্রাহামকে দিয়ে দেয়। আব্রাহাম জ্যাকেটটা নিজে পরে। আয়রাত তার সামনে থেকে চলে আসতে নিলে আব্রাহাম তার হাত ধরে ফেলে। চলো। কিন্তু কোথায়? অফিসের বাইরে। ভালো লাগছে না এখানে। আর তোমারও তেমন কোনো কাজই নেই, দরকার নেই। মিটিংয়ে যা ছিল সব আমি সামলে রেখে এসেছি। সো চলো। ওয়েট, দরকার নেই তো। আমাকে সকালবেলা এত জরুরিভাবে তাহলে ডেকেছেন কেন? আমার মন চেয়েছে তাই। খুব। তাহলে আজ আমি ভার্সিটিতে যেতে পারতাম। এমনিতেই তো কতদিন ধরে যাওয়া হয় না। সেখানে যেয়ে কী করবে? সেখানে গিয়ে কী করে মানে? আরে, কবে থেকে কোনো ক্লাস করি না। কতগুলো নোটস নেবার আছে, কত কাজে আছে আপনি জানেন। স্যার নিজে এসে তোমাকে নোটসগুলো দিয়ে যাবে, প্রবলেম নেই। আর ক্লাস করতে হবে না, সব আমি সামলে নিব। কিন্তু ক্লাস কেন করব না? আজব তো। ক্লাস করতে হবে না, অফিসে আমার সাথে থাকো, তাহলেই হবে। থাকি তো। জান পাখি, চলো না। আব্রাহাম আর আয়রাতের একটা কথা না শুনেই সোজা তাকে নিয়ে বের হয়ে পড়ে। গাড়িতে করে চলে যায়। তারপর গাড়ি থামায় একটা ফাস্ট ফুডের শপে। আয়রাতকে নিয়ে একটা টেবিলে বসে। বাইরে আব্রাহামের গার্ডরা আছে, তাই কেউ তেমনভাবে আব্রাহামের কাছে যেতে পারছে না, নয়তো এতক্ষণে ঝাঁপিয়ে পড়তো তার উপর। আমরা এখানে কেন এলাম? অবশ্যই খেতে। বাইরের জিনিসে এত বেশি খাওয়া ভালো না। হায়, কি কেয়ার। বেবি শোনো, আমাদের বিয়ের পর তো কেয়ার করো, ওকে? এখন আগে খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, খান খান, বেশি করেই খান। ওকে, সো মিস বকবক, কি খাবা বলো? ও হ্যালো, আমি বকবক না। হ্যাঁ, তা আমি জানি মিস বকবক। এবার বলো কি খাবে? আইসক্রিম খাবো। ওকে, চকলেট ফ্লেভারের দুটো আইসক্রিম। আব্রাহাম আরও এতগুলো খাবারের আইটেম অর্ডার দিল। 10 মিনিট পরেই সেগুলো হাজির। আয়রাত নিজের মনের সুখে আইসক্রিম খাচ্ছে, আর আব্রাহাম পিৎজা খেতে বিজি। খেতে খেতে আব্রাহাম বলে ওঠে, তাহলে এরপর আমরা কোথায় যাব? কোথায় আর? অফিসে? না তো, দেখি কোথায় যাওয়া যায়। খাওয়া দাওয়া শেষে আব্রাহাম আর আয়রাত চলে আসে সেখান থেকে। এখন তারা গাড়িতে। গাড়ি ড্রাইভ করতে করতে আব্রাহাম একটা খোলামেলা জায়গাতে এসে পড়ে। আয়রাত মাথা আশেপাশে ঘুরিয়ে দেখে এটা একটা পার্কের মতো, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের রাইড জার্নিগুলো আছে, যেমন রোলার কোস্টার, দি কার্পেট কোস্টার, বাবল জাম্প, আরও অনেক।
এটা একটা পার্ক আব্রাহাম। হ্যাঁ, তাতে কি? আপনি আমাকে পার্কে নিয়ে এসেছেন, এখানে বাচ্চারা আসে। কে বলেছে এই কথা? এখানে বড় ছোট সবাই আসে। আর ওয়েট, বাচ্চা বলতে তো তাই না, এখানে এমন এমন সব রাইড আছে যাতে উঠলে বড়রাও ভয় পেয়ে যায়। হুম হুম, আসো। কিন্তু এখানে আমরা কি করছি? আরে মিস বকবক, চলো তো। আব্রাহাম আয়রাতের হাত ধরে সিঁড়ি বেয়ে উপরে কোনো তালাতে উঠে পড়ে। তবে আয়রাত এটাই বুঝতে পারছে না যে আসলে যাচ্ছেটা কোথায়। একসময় একটা ডেস্কের কাছে এসে পড়ে তারা। এসে দেখে সেখানে কতগুলো লোক, তার দুই একজন মেয়ে আছে। আবার অনেকের বডিতে র্যাপ বা দড়ির মতো কিছু একটা দিয়ে বেঁধে দেওয়া। আমরা এখানে কি করছি? আব্রাহাম কিছু না বলে আয়রাতকে আপাদমস্তক দেখতে শুরু করে। দেখে যে আয়রাত প্যান্ট আর হাঁটুর উপর অবধি একটা জামা পরে আছে আর প্যান্ট বেল্ট লাগানো। একদম পারফেক্ট। আরে দাঁড়ান তো, কিন্তু আমরা করতে কি যাচ্ছি বলুন না? বেঞ্জি জাম্পিং। হোয়াট? ইয়াপ। এখানে তোমাকে আর আমাকে একটা বেল্টের সাথে বেঁধে দেওয়া হবে, মানে পায়ের দিকটায় আর কি। তারপর এই যে ওই উপরে দেখছো না, সেখান থেকে নিচে ফেলে দিবে। কিন্তু আমরা পড়বো না, ঝুলে থাকবো। ও হ্যালো, আমি বেঞ্জি জাম্পিং বুঝি, ঠিক আছে, কিন্তু আব্রাহাম বলল, এইভাবে ভয় পেলে হবে বলো? ভয়কে মন থেকে বের করতে শিখো। না না না, প্লিজ, আমি পারবো না। আম্মু গো, না। আব্রাহাম আয়রাতের কোনো কথা না শুনেই তাকে জোর করে নিয়ে যেতে থাকে। আয়রাত তো ভয়ের চোটে পুরো জমে গেছে। সে নিজের মতো করে বকবক করেই যাচ্ছে, কিন্তু আব্রাহাম তার কোনো কথা না শুনেই দাঁড়িয়ে আছে। একটা লোক গিয়ে আব্রাহাম আর আয়রাতকে একসাথে দাঁড়াতে বলে। আব্রাহাম আয়রাতের হাতের উপর দিয়ে তাকে হাঁক করে দাঁড়িয়ে থাকে। আয়রাত একবার নিচের দিকে তো আরেকবার আব্রাহামের দিকে কাঁদো কাঁদো ফেস করে তাকাচ্ছে। সে শুধু একবার নিচের দিকে তাকিয়েছে, ব্যাস, আর তাকানোর সাহস নেই। নিচে তাকালেই মাথা ঘুরে। যতদূর চোখ যায় সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। আচ্ছা আচ্ছা, এখানে ঠিক কতটুকু উচ্চতা হবে? এই ধরো 20 থেকে 25 তলার সমান। হ্যাঁ, কি বলেন? আস্তে, ঠিকই শুনছো। আরে এটা তো তাও অনেকটাই কম। কম? ঢোক গেলে বলল আয়রাত। বেবিকাল, আমরা এবার নিচে পড়ে যাব, ওকে? সো আমাকে টাইটলি হাগ করো প্লিজ। চিল্লিয়ে মাথা খাবে না তো? নয়তো আমি ছিঁড়ে দিব তোমাকে। আর ভয় পেও না। আম্মা গো, আমি পড়বো না। আল্লাহ বাঁচাও, আল্লাহ। আব্রাহাম প্লিজ, আপনি যান, তবে আমাকে রেখে যান প্লিজ। আমার আত্মা কাঁপছে। আমি যদি মরি তাহলে আমি আপনাকে খুন করব, প্লিজ না। আয়রাত আস্তে আস্তে মাথা ঘুরিয়ে একটু পেছনের দিকে তাকায়। তাকিয়ে আবার আব্রাহামের জ্যাকেট খামচে ধরে। এই তো এবার হয়েছে। ঠিক এইভাবেই কাছে থাকতে পারো না আমার? এই চুপ করেন আপনি। জান পাখি আমার, এবার কিন্তু ওরা নিচে ফেলবে আমাদের। সো রেডি? না না না, আমি রেডি না, আমি রেডি না গো। 3, 2, 1 অ্যান্ড গো। আয়রাত আল্লাহ বলে চিল্লিয়ে উঠল। আব্রাহাম আয়রাতকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। তখনই চোখের পলকে ধীরিম করে আব্রাহাম আর আয়রাতকে নিচে ফেলে দেওয়া হয়। আর আয়রাত নিজের মন আত্মা ছেড়ে দিয়ে দেয় এক গগন বিদানী চিৎকার। কিন্তু আব্রাহাম তো আব্রাহাম, ওর কিছুই হয়নি। উল্টো সে হাসছে আয়রাতের কাণ্ড দেখে। ওদের একদম নিচে পড়ে যেতে বেশি একটা সময় লাগেনি। এখন দুজনেই শূন্যের উপর ভেসে চলছে। আয়রাত এমনভাবে আব্রাহাম যে খামচে ধরেছে, যেন একদম আব্রাহামের ভেতরে ঢুকে পড়ল। বেচারি এখনও কাঁপছে ভয়ে। তারপর আস্তে আস্তে তাদের উপরে তুলে আনা হলো। উপরে গিয়ে ঠিকভাবে দাঁড়াতেও পারছে না আয়রাত, হাত পা খুব কাঁপছে। একটা মহিলা গিয়ে আয়রাতের বডির রেপগুলো খুলে দিতে যাবে, কিন্তু আব্রাহাম হাত দিয়ে থামিয়ে দেয়। আয়রাতকে খুব কষ্টে নিজের কাছ থেকে ছাড়িয়ে দাঁড় করায়, তারপর সব বেল্টগুলো খুলে দেয়। আব্রাহাম মুখ চেপে হাসছে আর আয়রাত রাগে লাল হয়ে আছে। আব্রাহাম যখন আয়রাতকে সিঁড়ি দিয়ে নিচে নামাচ্ছিল, তখন আয়রাতের পা সিঁড়িতে রাখার সময়ও কাঁপছিল। এতই ভয় পেয়ে আছে ও। আব্রাহাম এর জন্য তাকে একটানে কোলে তুলে নেয়। কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। তারপর আয়রাতকে সোজা গাড়িতে এনে বসিয়ে দেয়। আয়রাতের দিকে ঝুঁকে আব্রাহাম বলে, তো কেমন লাগলো বেবি গার্ল? খুব বেশি ভয়ানক, বুকে হাত দিয়ে বলল আয়রাত। আব্রাহাম হেসে দেয় আর আয়রাত এক শ্বাসে পানির বোতল থেকে পানি নিয়ে খেয়ে ফেলে। আয়রাতকে তারপর বাসায় নামিয়ে দিয়ে আব্রাহাম তার বাসায় চলে যায়। বিকেলের দিকে অয়ন আসে আব্রাহামের কাছে, আর তার কিছুক্ষণ পর রায়হানও।
রায়হান যে আব্রাহামের বাড়িতে আসবে তা আব্রাহামই ভাবেনি। আব্রাহাম তার রুমে ছিল, তার সাথে অয়নও, কিন্তু রায়হান হল রুমে এসেই নিজের আজাইরা কাণ্ড শুরু করে দেয়। রায়হান বলে উঠল, দাদি, ও দাদি, দাদি কোথায় তুমি? সারা জীবন তো এই আব্রাহামকেই দেখে গেলে, এখানে যে তোমার এই নাতিটাও আছে তার প্রতি কোনো খেয়ালই নেই তোমার। আব্রাহামকে পেয়ে সব ভুলে গেলে দাদি? রায়হানের এমন গলা পেয়ে ইলা দ্রুত হলরুমে আসে। এসেই দেখে রায়হান। যতই হোক রায়হানও তার নাতিন লাগে। ইলা রায়হানকে দিয়ে এগিয়ে গেল। রায়হানের ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। তবে ইলা এই ভেবে ভয় পাচ্ছে যে এখন আব্রাহাম যদি রায়হানকে এখানে দেখে ফেলে তাহলে পুরা কিয়ামত বাঁধিয়ে দিবে সে। রায়হানকে এভাবে এখানে এই সময় দেখে ইলা বেশ অবাকই হয়। আর সে জানে যে রায়হান আসলে কেমন স্বভাবের ছেলে। তোমার এই নাতিটা কে ভুলে গিয়েছো তাই না দাদিমণি? না, আমি কাউকে ভুলিনি, ভুলতে পারিও না। নাই তোকে আর তোর মাকে, আর নাই তোর বাবাকে। বুঝলাম তো। এখন বলো যে তোমার ওই গুণধর বড় নাতিটা কোথায়? উপরে, ওর রুমেই আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে উপরে। এই কথা বলে রায়হান উপরের রুমে আব্রাহামের কাছে চলে যেতে লাগলো। আর ওদিকে প্রায় অনেক দিন পর অয়নের সাথে আব্রাহামের দেখা, তাই জমিয়ে আড্ডা দিচ্ছে। অয়ন বলল, হে মিস্টার চার্মিং বয়, কেমন আছিস? বেশ ভালো, তোর কি খবর তা বল। এতদিন পর এলি আর আমাকে জানালি না কেন? ভাবলাম তোকে সারপ্রাইজ দিব তাই। হুম। আর ওই দুই ছাগলের খবর কি? কৌশল আর রোহিত কেমন আছে? কৌশল আছে বেশ ভালোই, আর রনিত তো আরশিকে নিয়ে বেশ আরামেই আছে। আরশের ফ্যামিলির লোকজন সব মেনে নিয়েছে। আর কি লাগে বল? গুড। এই মানাটা আগে মেনে নিলে আমাদের এত খাটাখাটনি করতে হতো না। হ্যাঁ, যদিও সব তোরই ক্রেডিট। আরে একদমই না। আব্রাহাম আর অয়ন কথা বলছিল, তবে তার মাঝে রায়হান আসে। আব্রাহাম রায়হানকে দেখে রাগে না, বরং খুব একটা শান্ত থাকে। অয়ন রায়হান আর আব্রাহামের ব্যাপারটা বেশ ভালোই জানে। এও জানে যে আব্রাহাম অ্যান্ড রায়হান দুইজনের সৎ ভাই। অয়ন এবার আব্রাহামের দিকে আরেকবার রায়হানের দিকে তাকাচ্ছে। আব্রাহামের ঘরে পারমিশন ছাড়া কেউ আসে, একমাত্র তার দাদি ছাড়া। রায়হান এমন করে আসাতে আব্রাহামের রাগ তো হয়েছে, কিন্তু কম। রায়হান গিয়ে আব্রাহামের সামনে দাঁড়িয়ে পড়ে। কিরে ভাই, কেমন আছিস? তুই কবে থেকে মানুষ ভালো মন্দে খোঁজ নেওয়া শুরু করলি? এই ধর আজ থেকে। আর এখন থেকে তো মানুষের রুমে যে বিনা অনুমতিতে প্রবেশ করতে হয় না, সেই ম্যানার্সটুকু কি তোর মধ্যে নেই? আমি তো ভেবেছিলাম যে তুই অমানুষ হলেও অন্তত এইটুকু ভদ্রতা জানিস, কিন্তু তোর সম্পর্কে এইটুকু ভালো ধারণাও আমার ভুল প্রমাণ হলো। আমাকে নিয়ে সহজ কিছু ভাবতে যাস না, ভুলেই হবে। আব্রাহাম, তোরা কথা বল তাহলে, আমি বরং পরে আসি, বলল অয়ন। না, উঠবি না, বস এখানে। আব্রাহামের কথায় অয়ন উঠতে গিয়েও আবার বসে পড়ে। আব্রাহাম বলে উঠল, এখান থেকে সেই চলে যাবে যে সবার পরে এসেছিল। আর অবশ্যই তুই পরে আসিসনি, তাই না? কিন্তু আরে বস, প্রবলেম নেই। বল রায়হান, কী নিবি? চা নাকি কফি? ওপস সরি, তুই তো এগুলো খাস না। বল কোন অ্যালকোহল নিবি? বিয়ার, হুইংসি, ভোডকা, শ্যাম্পেন, ওয়াইন, রাম, জিন, ডার্ক ড্যানিয়েলস, বল কোনটা? এখন মন নেই আমার। আর আমার যা দরকার আমি তো কারো কাছে চাই না, নিজে আদায় করে নিতে জানি, বুঝলি? এর জন্যই আজ তোর পজিশন এখানে। আব্রাহামের কথায় অয়ন মুখ চেপে হেসে দিল। রায়হান বলল, শোন আব্রাহাম, আমি এখানে কোনো ইয়ার্কি করতে আসিনি। তো কী করতে এসেছিস বল? এখন ভালোভাবে বলতে এসেছি, নয়তো পরে খুব খারাপ হবে। এছাড়াও আমার খারাপ জিনিসের পছন্দ, ভালো জিনিস আমার এমন কেমন জানি হজম হয় না। রায়হান বলল, আয়রাত? কি বললি? আয়রাতের বিষয়ে কথা বলতে এসেছি। আয়রাতের জীবন থেকে তুই সরে যা। আয়রাতকে আমি তোর হতেই দিব না। তাই ভালো ভালো বলছি যে আয়রাতের লাইফ থেকে কেটে পড়। আব্রাহাম করিডোরে ছিল। অয়ন আর সে মিলে সেখানেই কথা বলছিল। আব্রাহামের করিডোরের সাইডে একটা ছোট ডেস্ক আছে, সেখানে নানা ধরনের জুস এবং ড্রিঙ্কস রাখা আছে। আব্রাহাম সেই ডেস্কের কাছে গিয়ে একটা ছোট্ট গ্লাসে অ্যালকোহল নিয়ে তাতে আইস কিউব নিচ্ছিল, আর রায়হানের এইসব লেম কথাগুলো শুনছিল। ডেস্কের সাইডে থেকে সরে এসে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালো, হাতে গ্লাস, মাঝে মাঝে তা চুমুক দিচ্ছে।
আয়রাত আর তোকে আমি এক হতে দেবই না। আয়রাতকে আমি আমার করে নিব, তাই তোকে এটা বোঝাতে এসেছি যে আমাদের মাঝে আসিস না, দূরে থাক আয়রাতের কাছ থেকে। রায়হান এই কথাগুলো বলছিল আর আব্রাহামের এগুলো শুনতে শুনতে তো ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেল। আব্রাহামের হাত থেকে গ্লাস ছিল, সেটা সে হাত দিয়ে এত শক্ত করে ধরেছে যে গ্লাসটা একদম ফেটে হাতে থাকা অবস্থায় ভেঙে গেল। টাস করে শব্দ হয়। অয়ন তাকিয়ে দেখে আব্রাহাম তার হাত দিয়ে চেপে চাপ দিয়ে কাচের গ্লাস ভেঙে ফেলেছে। কাঁচগুলো আব্রাহামের হাতে ফুটেছে, রক্ত ঝরছে। অয়ন চিল্লিয়ে উঠল, আব্রাহাম! অয়ন গিয়ে আব্রাহামের হাতটা ধরে ফেলে। সাইডে টিস্যুর বক্স ছিল, তা থেকে বেশ কিছু টিস্যু নিয়ে আব্রাহামের হাতটা চেপে ধরে, কিন্তু তা মুহূর্তেই রক্ত ভিজে চুপে চুপে হয়ে যায়। আব্রাহাম এক ঝটকায় অয়নের কাছ থেকে তার হাতটা ছিনিয়ে নেয়। তারপর আব্রাহাম নিজেই একটা কাপড় দিয়ে তার হাতটা পেঁচাতে পেঁচাতে বলে ওঠে, কি বললি? আয়রাতের জীবন থেকে কেটে পড়। আব্রাহাম হা হা করে হেসে দেয়। রায়হানের কথায় আবারও হু হু করে হেসে উঠল। তা দেখে রায়হানের কপাল কুঁচকায়। এখানে হাসির কিছুই বলিনি আমি। বেস্ট জোক অফ দি ইয়ার। এখানে তোর মনে হচ্ছে যে আমি ফাজলামি করছি? অফকোর্স আমার কাছে এটা অনেক বেশি ফাজলামি টাইপ কথা ছিল। মানে যেটা কখনো হবে না সেটার পেছনে কোনো কেন ঘুরছিস বল? অযথা মরিচিকার পেছনে ছুটে লাভ কি আছে? কোনো লাভ আছে? রায়হান বলল, শোন আয়রাতকে আমি তোর ধারে কাছেও আসতে দেব না। আয়রাত আমার। এবার আব্রাহাম চেতে ওঠে। হ্যাঁ আয়রাত তোর, তাই না? আয়রাত তোর, হ্যাঁ আয় নিয়ে যা আয়রাতকে। তোর বাপের সম্পত্তি লাগে তো আয়রাত, তাই না? বাপের উপর যাস না। যাবও না, কারণ তার বীজ আর বীজ থেকে ফল নিজের সামনে চোখের সামনে দেখতে পারছি। তার মানে তুই আয়রাতকে ছাড়বি না? আব্রাহাম নিজের কোমরে 2 হাত রেখে রায়হানের দিকে এগিয়ে গেল। রায়হানের কাঁধে নিজের এক হাত রেখে বলে, আরে এখন তো ধরিয়ে নিত ওকে। আগে বিয়ে করব, তারপর ধরবো, দেন তোকে মামুদ বানাবো, তারপর তো অন্য কিছু। আর আমার আয়রাত আর আমার মাঝে ছাড়াছাড়ি কোনো কথাই আসে না। রায়হান বলল, শোন তোকে সোজাসাপটা কথা বলি, আমি আয়রাত আর তোকে এক হতে দেব না। আয়রাতকে আমি ছিনিয়ে নিব। বুকের পাটা থাকলে নিস। এবার বাড়ি যা, তোর মা হয়তো তোকে খুঁজছে। যা যা, নয়তো হারিয়ে যাবি। আবার বাড়ি যা বাচ্চু। রায়হান রেগে যেন ফেটে পড়ছে। সে আব্রাহামের বাড়ি থেকে এসে পড়ে আর রায়হানের যেতেই অয়ন প্যাট চেপে ধরে হেসে কুলিকুলি হচ্ছে। অয়ন হা হা করে বলতে থাকে, ভাই যা বলেছিস তুই, একদম কাঁচা শরম দিয়ে দিয়েছিস। ওর আদৌ কি লজ্জা শরম বলতে কিছু আছে বলতো? নির্লজ্জ একটা। ওর ভাগ্য ভালো যে খুন করে এখানেই পুঁতে দেইনি। আচ্ছা ছাড় না, বাদ দে ভাই। আর প্লিজ তুই হাতে ব্যান্ডেজ করে নে। আমি করে দিচ্ছি। ইলা বলল। আব্রাহাম বলল, দাদি? আব্রাহাম তাকিয়ে দেখে তার দাদি হাতে ফার্স্ট এড এর বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছে। সর দেখছি আর শুনেছি আমি। ইলা আব্রাহামের হাত ধরে নিয়ে বসিয়ে দেয়। তারপর আব্রাহামের সামনে বসে তার হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে ওঠে, শোন, এভাবে সম্পর্ক আর কতদিন খারাপ করে রাখবি বল? দাদি, আর কেউ চিনুক বা না চিনুক, আমি ওকে ভালো করেই চিনি। আর তুমিও তো ওকে ভালো করে চিনো, তাই না? রায়হান ভালো হতে দেয় না দাদি। ও সবসময় আমার সাথে হিংসে করে। আর হ্যাঁ, আমিও চাই না যে সম্পর্ক ভালো হোক, যেমন আছে থাক। ইলা বলল, তুইও না? আব্রাহাম। দাদি আর অয়ন মিলে কথা বলতে থাকলো। সেদিনটা ওভাবেই চলে গেল তাদের। আয়রাত সকালে ঘুম থেকে উঠে বসে আছে এলোমেলো চুল নিয়ে। আজ ভার্সিটি না গেলেই নয়। আয়রাত আর না ভেবে আব্রাহামকে ফোন দিল। আব্রাহাম বলল, হ্যালো। হ্যাঁ আব্রাহাম। জি, মানে কি? তুমি মানে আমার বেবি গার্ল, মানে আমার আয়রাত, আমার জান পাখি আমাকে ফোন দিয়েছে। এটা অবিশ্বাস্য। তুমি আমাকে ফোন করেছো, আমি জাস্ট ভাবতেই পারছি না। আল্লাহ, প্লিজ থামুন। আরে বাবা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করেছি। আচ্ছা বলো বলো। আমার কানগুলো অধীর আগ্রহে বসে আছে তোমার কণ্ঠ শুনবে বলে। জলদি বলো। আসলে আমি আজ অফিসে যেতে পারবো না। মানে আজ আমাকে ভার্সিটি যেতেই হবে, মাস্ট বি। দিলে তো মুডটা স্পয়েল করে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ওকে, কিন্তু আপ যা বাবা, ফোনটা কেটিয়ে দিল। রাগ তো করলো না আবার? আচ্ছা যাকগে, আমি রেডি হই আগে।
আয়রাত উঠে দ্রুত রেডি হয়ে ভার্সিটি চলে গেল। তবে আয়রাতের ভার্সিটি যেতেই ভার্সিটি কিছু সিনিয়র আয়রাতকে কিছু কটু কথা বলে আর মন্দ নজরে তাকিয়েছিল। আয়রাত সেখান থেকে চলে যেতে আবার শীষ মেরেছিল। আয়রাত তা সব কিছু উপেক্ষা করে ভার্সিটির মাঠে যায়। যেতেই দিয়ার সাথে দেখা হয়ে যায়। দিয়া তো এক দৌড়ে ছুটে এসেছে আয়রাতকে দেখে, যেন এতদিন পর এক শান্তি পেয়েছে। দিয়ার কাছ থেকে আয়রাত সব নোটসগুলো নিয়ে নেয়। তারপর দুজনেই ক্লাস করতে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর যখন ভার্সিটির লেকচার শেষ হয় তখন আয়রাত আর দিয়া কথা বলতে বলতে বাইরে আসে। বাইরে এসে দেখে বেশ কিছু লোকজন কোলাহল। আয়রাত আর দিয়া সেখান থেকে চলে যায়। আয়রাত সেখানে যেতেই চোখ কপালে, কেননা আব্রাহাম সেখানে ইচ্ছে মতো 2জন ছেলেকে ধুলাই করেছে। আয়রাত আরও একটু খেয়াল করতে দেখে যে আজ সকালে আয়রাতকে দেখে যে দুইজন সিনিয়র কটু কথা বলেছিল, আব্রাহাম এখন তাদেরকে ডিটারজেন্ট পাউডার ছাড়া ধুয়ে দিচ্ছে। মার খেতে খেতে নাক মুখ দিয়ে তাদের রক্ত বের হবার উপক্রম, কিন্তু আব্রাহাম থামার নাম নিচ্ছেই না। ভার্সিটির মাঠে ছেলে দুটোকে ফেলে ইচ্ছে মতো গেলাচ্ছে। আব্রাহাম এইভাবে থাকতে থাকতে পাশে তাকিয়ে দেখে একটা ক্রিকেট ব্যাট। আব্রাহাম ছুটে গিয়ে সেই ক্রিকেট ব্যাটটা হাতে নিয়ে নেয় ওদের মারবে বলে। আর তখনই আয়রা দৌড়ে গিয়ে আব্রাহামের হাত ধরে ফেলে। আব্রাহাম, এই আব্রাহাম, প্লিজ আব্রাহাম, থামুন না, থামুন প্লিজ, ওরা মরে যাবে তো, প্লিজ থামুন আব্রাহাম। কুকুরগুলো সাহস হয় কী করে তোমাকে টিচ করার? ওরা আমাকে টিচ করেনি, শুধু এমনই। আমি দেখেছি সিটি বাজিয়েছে, ফিস ফিস করে কথা বলছে। আপনি দেখেছেন মানে? আপনি কখন এসেছেন? ও কামন আয়রা, 24 ঘন্টা নজর থাকে তোমার উপর আমার। আচ্ছা বুঝেছি, প্লিজ এবার ওদের ছাড়ুন না, এদের তো আমি। আব্রাহাম তেড়ে আবার মারতে গেলে আয়রাত আবার ধরে ফেলে, আব্রাহামকে আটকায়। আব্রাহাম তার হাত দুটো ঝেড়ে জ্যাকেটের কলারটা ঠিক করে নেয়। তারপর আয়রাত তাকে টানতে থাকে সেখান থেকে চলে আসার জন্য। আব্রাহাম নিজের জ্যাকেটের হাতাগুলো ফোল্ড করতে করতে সেখান থেকে এসে পড়তে নেয়, তবে রাগের চোটে এসে পড়তে ধরেও আবার এক লাথি মেরে আসে ছেলে দুটোকে। আব্রাহাম প্লিজ এবার থামুন, চলুন এখান থেকে। আয়রাত দিয়াকে কোনো রকমে বলে সেখান থেকে এসে পড়ে। আব্রাহাম বলল, চলো। আবার কোথায়? ভার্সিটি শেষ না, এখন আমার সাথে থাকবে ফুল টাইম। বাসা যাব না? সবার আগে আমি, তারপর বাকি সব। আব্রাহাম আয়রাতকে নিয়ে বলতে গেলে লং ড্রাইভে চলে গেল। আয়রাত দেখলো আব্রাহাম গাড়ি ড্রাইভ করতে করতে একটা হাইওয়ের উপর এসে পড়েছে। গাড়িটা নেভি ব্লু কালারের, আর উপরে ছাদটা ফাঁকা, অর্থাৎ রুফলেস কার। আব্রাহামের সাইডের আয়রাত তার কোলে ছোট একটা ব্যাগ নিয়ে বসে আছে আর আশেপাশে দেখছে। রাস্তার দুপাশে বড় বড় ঘন গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। মন মাতানো খোলা হাওয়া, যার ফলে আয়রাতের চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে। আয়রাত এগুলো দেখছে আর মুচকে হাসছে। আব্রাহাম আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত হাসছে। তা দেখে আব্রাহাম নিজের মুখেও হাসি ফুটে ওঠে। এই মোমেন্টটাকে আরও একটু সুন্দর করে তোলার জন্য আব্রাহাম গান প্লে করে দেয়, যেন গানটা আয়রাতকেই ডেডিকেট করে চলছে। আব্রাহাম আয়রাত মুগ্ধ নয়নে সব কিছু দেখছে, আর আব্রাহাম তার আয়রাতকে দেখেই মুগ্ধ হচ্ছে। শুভ সকাল। আয়রাত তো মনের আনন্দে ঘুম আসছে, হয়তো এখনই সে স্বপ্নের রাজ্যে বসবাস করছে। তাই তো চোখ না খুলে ঘুমের মাঝে কেমন মিটমিট করে হেসে চলেছে। কিন্তু বাড়িতে তোর বিয়ের কথা চলছে, এই কথাটুকু যেন হুট করে কানে এসে ধাক্কা খেলো। ব্যাস হয়ে গেল। আয়রাত ধরপড় করে ঘুম থেকে উঠে পড়ে। উঠেই দেখে সব কিছু ঠিকঠাক আছে। আরে সে বিছানাতেই বুকে হাত দিয়ে একটু দম ছাড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা বাজে 9টার কাছাকাছি। আজ শনিবার, অফিস ছুটি, আর আব্রাহাম একদিনের জন্য কাজে আউট অফ সিটি গিয়েছে। গতকালই আয়রাতকে বলে রেখে গিয়েছে, আর ভার্সিটি যেতে মন চাইছে না। আয়রাত এগুলোই ভেবে ভেবে বসেছিল, তখনই রুমের দরজাতে কড়া নাড়ে। আয়রাত গিয়ে খুলে দেয়, দেখে রনিত হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই রনিতের পিছনে আয়রাতের চাচি কোলে দাঁড়িয়ে পড়ে। তারা রুমের ভেতরে যায়। আয়রাতের চাচি গিয়ে বিছানার উপর শাড়ি এক প্রকার দোকান বসিয়ে দেয়। দেখ তো কোনটা ভালো লাগে। এই শাড়িটারি দিয়ে আমি কি করব চাচি? কলি বলল, অনেক কিছু করার আছে, এবার জলদি দেখ তো কোনটা ভালো লাগে। কি মানে, আজ কি কোনো অকেশন আছে নাকি? তোকে দেখতে আসছে। কলির কথায় আয়রাত বাঁকা হেসে 2 হাত ভাঁজ করে দাঁড়ায়। ও আচ্ছা আচ্ছা,
হুম, এবার যেটা ভালো লাগে সেটা পর। পড়তে পারবি নাকি আমি পড়িয়ে দিব? না, আমি পড়ে নিব। জানি না কিভাবে পড়বো, কিন্তু পড়ে নিব। তুমি যাও। আচ্ছা। কলি চলে গেল, কিন্তু রনিত না। কলি চলে যেতেই রনিত তার 32টা দাঁত বের করে আয়রাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। এই, তাকিয়ে হাসছিস কেন? রনিত হেসেই চলছে। আয়রাত বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখ বন্ধ কর, গুরু। শোন, যাবি না এখানে? বসে থাক, কথা আছে। আমি ফ্রেশ হয়ে আসছি। রনিত বলল, আচ্ছা। আয়রাত রনিতকে বলে ফ্রেশ হয়ে হয়ে চলে আসে। রনিত সারা ঘরে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর আয়রাত এসে পড়ে। এসেই রনিতকে আগে ঘুষ হিসেবে এক বক্স চকলেট দিয়ে দেয়। কি করতে হবে জলদি বলো। আরে ওয়াহ, বুঝে গিয়েছিস? হুম, বলো। আয়রাত রনিতকে সব বলে বুঝিয়ে দিল। তারপর রনিত রুম থেকে দৌড়ে চলে যায় ডিম আনতে। হ্যাঁ, ডিম আনতে। এবার আয়রাত নিজের সামনে ফোন অন করে ইউটিউবে গিয়ে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও অন করে দিল। ওরা যেভাবে যেভাবে শাড়ি পরছে আয়রাত ইচ্ছে করেই ঠিক আর তার উল্টোভাবেই শাড়ি পরছে। বেশ কিছুক্ষণ পর হুট করে আবার দরজাতেই নক পড়ে। আয়রাতের চাচি চিল্লিয়ে বলে, হলো তোর? 10টা বাজে, ওরা 11টার দিকে এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়ে গিয়েছে, তুমি যাও, আমি আসছি। আয়রাতের চাচি সেখানে থেকে চলে যেতে আয়রাত দ্রুত ফোনটা নিয়ে দিয়াকে ফোন করে। দিয়া হয়তো তখনও ঘুম থেকেই উঠেনি। 3বার ফোন দেয় আয়রাত, কিন্তু সে ধরে না। 4বারের সময় দিয়া ফোন ধরে, আর ফোন ধরতেই দিয়া বলে চিল্লিয়ে উঠল। দিয়ার ঘুমের মা বোন একেবারে এক হয়ে গেছে এমন চিল্লানিতে। কি হয়েছে রে ভাই, এভাবে চিল্লাচ্ছিস কেন? এইদিকে আমার হাওয়া টাইট হইয়া যাইতেছে রে ভাই, তুই বজ্জাত মাইয়া ঘুমাস। এই, তোর ঘুমের খেতা পুরি, জলদি আমার বাসায় আয়, 10 মিনিট আসবি। আরে বাবা, কি হয়েছে আগে তো বল। জানো, আজকে আমার সুন্দর মুখমণ্ডলখানা দর্শন করিবার জন্য অতি প্রাণপ্রিয় পুত্রপক্ষরা আসিতেছে। এই, তোর সংস্কৃতি বুঝি না, বাংলা ক। দিয়া, আমাকে দেখতে আসছে ছেলেরা। ছেলে কেমন, কি করে, নাম কি, কোথায় থাকে, আই জাস্ট ডোন্ট নো। আমি তো ভাবছি যে চাচ্ছু পর্যন্ত আমাকে কিছু বললো না। আচ্ছা যাই হোক, দেখতে আসছে আসুক, আমিও কম না। এই এইখানে কি মামার বাড়ি মোয়া পেয়েছে নাকি? আসতে দে ওদের উপর, তারপর বুঝাবো। আর শোন প্লিজ, তুই জলদি আয়। এই তো উঠে পড়েছি, 10টা মিনিট টাইম দে আমাকে। আয়রাত ফোন কেটে দেয়। ওদিকে দিয়াও জলদি উঠে পড়ে। আর প্রায় 20 মিনিট পর আয়রাতের শাড়ি পরা শেষ হয়েছে। আল্লাহ জানেন এটা শাড়ি পরা হয়েছে নাকি অন্য কিছু। কুচিগুলো ঠিক নেই, এলোমেলো, আঁচল ছোট হয়েছে। বলা যায় শাড়িকে এক প্রকার ওড়নার মতো করে নিজের চারিদিকে শুধু পেঁচিয়ে এগিয়েছে। এই হলো আয়রাতের শাড়ি পরা। তবে আয়রাত আজ খুশি, কেননা দেখতে তাকে তেমন ভালো লাগছে না। আরে ভালোভাবে পরাই হয়নি, তাহলে ভালো দেখতে আর কিভাবে লাগবে? ওদিকে দিয়া হাওয়ার বেগে আয়রাতের বাসায় আসে। এসে দেখে হলরুমে ইকবাল সাহেব বসে আছেন আর আয়রাতের চাচি রান্না করছে। দিয়াকে আসতে দেখে ইকবাল সাহেব বলল, আরে দিয়া, মাঝে এসো এসো, কেমন আছো? জি চাচু, ভালো আছি। আরে দিয়া, ভেতরে এসো। অনেক দিন পর আসলে আজ, কলি বেগম বলল। না মানে চাচি, এমনি আর কি। আচ্ছা, ভালো হয়েছে এসেছো। আয়রাত একা একা ছিল, যাও ওর রুমে যাও। আচ্ছা ঠিক আছে। দিয়া এই বলি দ্রুত আয়রাতের রুমে চলে যায়। ঠাস করে আয়রাতের দরজা খুলে ফেলে। খুলিয়ে দেখে আয়রাত ভূতের মতো দাঁড়িয়ে আছে। দিয়া মুখে ভেটকিয়ে দিয়ে আয়রাতের আপাদমস্তক সব দেখে নেয়। গোপাল ভাঁড় যেমন ধুতি পরে, আয়রাতের শাড়ি পরাও ঠিক সেম। আয়রাত দিয়াকে দেখে কপাল কুঁচকায়। দিয়া মুখ চেপে হাসছে। আয়রাত দিয়ার সামনে গিয়ে একটু ঘোরানটি মেরে বলে, এই হারামিকে ক, কেমন দেখা যাচ্ছে আমাকে? ঝাক্কা সাফা, থাঙ্কু। আচ্ছা, মানে এভাবে হুট করে ছেলে দেখতে কেন আসছে? আর বলিস না, কাল রাতে রনিত আমায় বলেছিল একবার, আমি ভেবেছি মজা করেছে হয়তো, কিন্তু না, আজ সকালবেলা চাচি এসে বলে, এই যে শাড়ি রেডি হ, ছেলেরা আসবে। আমি তো অবাক। দিয়া উকি দিয়ে আয়রাতের বিছানার দিকে তাকায়, দেখে শুধু শাড়ি আর শাড়ি, কিন্তু এক একটা শাড়ি হেব্বি সুন্দর। দিয়া আয়রাতের দিকে তাকায়। আরে ধুর, এত সুন্দর সুন্দর আর ভালো শাড়িগুলো রেখে তুই এই ফ্যাকাশে কালারের শাড়িটা পরেছিস রে। আয়রাত বলল, তোর কি মনে হয় আজ আমি ভালোভাবে চলবো? দাঁড়া না, ছেলেপক্ষকে কিভাবে বিদায় করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। আর এমনভাবেই বিদায় করব না যে আর জীবনে এই বাড়ির আঙ্গিনায় পেরোবে না। এই রনিত কোথায় রে?
দেখি পচা ডিম আনতে পাঠিয়েছি। ছি, কেন? কাজ আছে বাবু, কাজ আছে। আয়রাতের মধ্যে দিয়াকে যা যা করতে হবে সব A to Z বুঝিয়ে দেয়। দিয়া হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলেছে। এই তোর বিয়া ভাঙ্গার বুদ্ধি বইন, টিস্যু দে। হাসতে হাসতে চোখ দিয়া পানি বাইর হইতেছে। আয়রাত টিস্যুর বক্সটা দিয়ার মাথায় বাড়ি মেরে দিয়ে দেয়। দিয়া স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা এগুলো কি আব্রাহাম স্যার জানেন? কি কইলি ভাই? আমি অকালে মরতে চাই না রে। আব্রাহাম যদি জানে এগুলো তাহলে প্রথমে ওই ছেলেকে খুন করে সে 2 সেকেন্ডের গুম করে দিবে, যা ওর জন্য কোনো ব্যাপারই না। আর তারপর আমাকে যে কি করবে আল্লাহই জানে। আমাকে একদম মেরে কুটি কুটি করে ফেলবে। কিন্তু আমি ওকে জানাতেই দিব না, তার আগে আমি সব মিটমাট করে নিব। বুঝলাম। দিয়া আর আয়রাতের কথা বলার মাঝেই রনি চলে এলো, হাতে কমপক্ষে 20-22টা পচা ডিম। আহ ময়না, আইসো তুমি? হ্যাঁ এসেছি। এখন এগুলো ধরো। আগে কি বিশ্রী গন্ধ! বাবা। দিয়া কোনো রকমে গিয়ে ডিমগুলো নেয়। জানো আপু, দোকানদারকে যখন গিয়ে বলি যে দেশি পচা ডিম দিতে, তখন কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল। তাকাবে না? মানুষ বেছে বেছে ভালো ডিম নেয়, আর তুই টাকা দিয়ে কিনে বেছে বেছে পচা ডিমগুলোই এনেছিস, এই জন্যই তোর দিকে এভাবে তাকিয়েছিল। আচ্ছা শুনো, আমি বাসায় আসার সময় বাইরে একটা সাদা গাড়ি দেখে এসেছি, মনে হয় ওরা এসে গেছে। এই ছেলেকে দেখেছিস রনিত? না তো, তবে হ্যাঁ চকচকে একটা টাক মাথা আমি দেখেছি। কি সুন্দর সূর্যের আলোতে চিকচিক করছিল টাকম। আয়রাত দিয়া হা হা করে হেসে উঠল। কয়েক মিনিট পর নিচ থেকে কিছু মানুষের আওয়াজ কানে এলো, তার মানে ছেলেরা এসে গেছে। তারপর আয়রাতের চাচি এসে গেল। চাচিকে দেখে দিয়া দ্রুত ডিমগুলো লুকিয়ে ফেলে। আয়রাত তুই রেডি তো? আবার জিগায়। একদম রেডি। আচ্ছা চল তাহলে। চাচি আপনি যান, আমি আয়রাতকে নিয়ে নিচে আসছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসো তোমরা। কলি এই বলেই চলে যেতে নিলে আবার থেমে যায়। আয়রাতের দিকে ঘুরে তাকিয়ে আয়রাতের সম্পূর্ণ একবার দেখে নেয়। কিরে এমন লাগছে কেন তোকে? ধরো কি যে বলো না। কি কেমন লাগছে আমাকে বলো? সুন্দর লাগছে দেখতে। জলদি নিচে আয়। তা তো আসতেই হবে। কলি চলে যায়। আয়রাত আরও একটু আয়নাতে নিজেকে দেখে নেয়। তারপর শাড়ির আঁচলটা মাথায় তুলে নিতে ধরলেই দিয়া বলে, কিরে চুলগুলো তো কমসে কম আঁচড়িয়ে নে। আহা, চুল এমনই থাকবে এলোমেলো, এর জন্যই তো সেই সকাল থেকে চুল আঁচড়াইনি। দিয়া মাথায় হাত দেয়। রনিত উকি দিয়ে দেখে আসে 3জন এসেছে। 2জন মধ্যবয়স্ক, আর ঠিক তাদের মাঝে চিকন চাকন করে ডাবল ব্যাটারি ওয়ালা একটা ছেলে বসে আছে, মানে ছেলেটা চশমা পরে আর কি। দিয়া আর আয়রাত নিচে চলে যায়। দিয়া আয়রাতকে নিয়ে আস্তে আস্তে নিচে নামছে, মানে ফর্মালিটি পালন করা আর কি। হাঁটতে হাঁটতে আয়রাত ফিস ফিস করে দিয়াকে বলে ওঠে, আচ্ছা দিউ। হ্যাঁ বল। আমার না এত এত সাথে সাবৃতিওয়ালা লুক ভালো ঠেকছে না, নিজের ফুল ফর্মে এসে পড়ি। দিয়া বলল, এই না না না, এখনই না। কন্ট্রোল বইন কন্ট্রোল। এক কাজ করি, র্যাম্প ওয়ার্ক করা শুরু করে দিই। আরে হারামি চুপ কর। এই ভাই সামনে তাকাইয়া দেখে একটু। আয়রা তার দিয়া সামনে তাকায়, দেখে যে ঠিক যেন একটা মরাচিকা এমন ছেলে বসে আছে। আয়রা তার দিয়া ফিক করে হেসে দেয়। ওয়া রে, জামাই! এটা জামাই রে কয়? বাপ রে বাপ। আয়রাত বলল, এই চুপ কর হালি। আমি কুমারী মরতেও রাজি, বাট এমন জামাই। ভাই আমি মাফও চাই, দোয়াও চাই, লাগবো না। দিয়ে আয়রাতকে সবার সামনে নিয়ে যায়, তারপর বসিয়ে দেয়। আয়রাতের কেমন যেন এই শাড়িতে গা কুটকুট করছে, তবুও নিজেকে দমিয়ে রাখছে। আয়রাত দিয়াকে ইশারা করতেই প্ল্যান অনুযায়ী দিয়া আর রনি ছাদে চলে যায়। আর এদিকে শুরু হয় পরিচয়পত্র। ইকবাল সাহেব বলল, এই যে আমার মেয়ে আয়রাত, একটাই মেয়ে আমাদের। উর্মি মানে ছেলের মা। বাবা, মেয়ে তো মাসাল্লাহ ভারী সুন্দর দেখতে। আয়রাত তাকিয়ে দেখে যে যেই লজ্জা এই মুহূর্তে তার পাওয়া উচিত সবার সামনে, সেই লজ্জাটা এখন এই ছেলেই পাচ্ছে। মনে হয় আয়রাতের পাত্র তার আর তাকে দেখতে আসছে। আয়রাতের এখন এগুলো দেখে ঠিক কী রিয়েকশন দেওয়া উচিত সে তো ভুলে গেছে। যাই হোক, অনেক কথাবার্তা হয়, সবাই কুশল বিনিময় করে, আর আয়রাত হুহা ব্যাস এই পর্যন্ত উত্তর। তবে ছেলের বাবা গোমরমুখ একজন মানুষ, আর ছেলের মা তো বলতে গেলে আয়রাতের ইন্টারভিউই নিল। আয়রাতের একবার বলতে ইচ্ছে করছিল যে, কেন গো আন্টিজি, আপনি কি আমাকে কোনো সরকারি চাকরি দিবেন নাকি, যে এত প্রশ্ন করে যাচ্ছেন? কিন্তু এটা বলতে চেয়েও আয়রাত বলল না। আয়রাতের চাচি কলি বেশ মিষ্টি প্লেটে
এনে তাদের সামনে দিল, কিন্তু আয়রাত এবার ইচ্ছে করে নিজে আগে মিষ্টিগুলো খেতে শুরু করলো, অর্থাৎ মিষ্টিগুলো রাখার সাথে সাথে নিজে ঝাঁপিয়ে পড়েছে। নয়তো এই মিষ্টি জিনিস আয়রাতের একদমই পছন্দ না। আয়রাতের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, মানে এমন অদ্ভুত আচরণ করলো তো তাকিয়েই থাকবে, সবাই অবাক। তারই মাঝে অন্ত, মানে ছেলে আর কি, ভ্যাটকাতে ভ্যাটকাতে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না আসলে পেটুক মেয়েই পছন্দ। অন্তুর এমন কথা শুনে আয়রাতের মুখের মিষ্টি সব উল্টে আসার উপক্রম। শালার যেন খারাপ আর বেয়াদবভাবে তাই করতে যাচ্ছিল, কিন্তু উল্টো পছন্দ হয়ে গেল। ধ্যাট ছাতার মাথা। ও হ্যাঁ, ছেলের নাম অন্ত মাহমুদ। বাবার বিজনেস আছে, তা দেখাশোনা করে। বড় একজন বোন আছে, সে বাইরে দেশে থাকে, তাই আসতে পারেনি। আয়রাত বুঝলো যে ভাগ্য ভালো, বড় ঝামেলা মানে বড় বোন আসেনি, নয়তো ইন্টারভিউ মায়ের সাথে সাথে মেয়েরও নিত। যাক, অনেক কথা বলার পরে আয়রাত নিজেই বলে ফেলে, চাচু। হ্যাঁ মা, বল। না মানে বলছিলাম কি, যে অন্তুর সাথে কি একটু একা কথা বলা যায় না? উর্মি বেগম বলে উঠলেন, এমা যাবে না কেন? আলবাত যাবে, অবশ্যই যাবে। কলি বলল, আয়রাত অন্তুকে নিয়ে উপরে যাও, বাড়িটা দেখাও, যাও যাও নিয়ে যাও। আয়রাত উঠে চলে গেল, আর তার পেছনে পেছনে অন্তু ব্যাটারিও। আর ওদিকে বড়রাও সবাই কথা বলতে থাকলো। আয়রাত অন্তুকে তার রুমে নিয়ে গেল। অন্তু শুধু আয়রাতের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে, আর একটু পরপর নিজের চশমা ঠিক করে। আয়রাত অন্তুকে নিয়ে করিডোরে যায়। এবার আয়রাত একটু নিজের রূপে আসে, মাথা থেকে শাড়ির আঁচল দেয় সরিয়ে। অন্তু আয়রাতের দিকে তাকায়, আর এবার আয়রাত তার চোখ দুটো ইচ্ছে করে একদম ট্যারা করে ফেলে, মানে অটিস্টিক দিয়ে চোখ যেমন ট্যারা থাকে ঠিক তেমন। আয়রাতের এমন চাহনি দেখিয়ে অন্তু কিছুটা চিল্লিয়ে ওঠে। তারপর আয়রাত ঠিক করে নেয় তার চোখগুলো, আর মুখে হাত দিয়ে হাসছে। তো এত হাবলা কেন আপনি, বলুন তো? অন্তু হাঁ করে আয়রাতের দিকে তাকিয়ে আছে। এই যে হ্যালো, মুখে মশা যাবে, বন্ধ করুন। আর বলেন কি সমস্যা, আর কোন মাইয়া পাইলেন না? মানে আমাকেই কেন? না মানে আম্মু বলল একটু সুন্দর মেয়ে আছে, তার জন্য বিয়ের কথাবার্তা বলতে হবে, তাই এসে গেলাম। চশমা ঠিক করতে করতে বলল অন্তু। আইসে রে, সুন্দর মাইয়া আছে, আম্মু বলছে। হ্যাঁ, ওলে আমার আম্মুরে দুলালি রে। নিচে একরকম, উপরে আরেক রকম। অন্তু সেটাই মনে মনে ভাবছে। আয়রাত বলল, না না বাচ্চু, আরও অনেক রকম আছি, দেখাইলে নাকের পানি চোখের পানি এক হবে। যেই অবস্থা আপনার। আসলে ছোটবেলা থেকে আমি অনেক ভীতু রকমের, সবাই অনেক খ্যাপায় আমায়, বন্ধুরাও অনেক ঠাট্টা তামাশা করেছে, এখনও করে, কিন্তু কি করব বলুন, আমি এমনই, আল্লাহ বানিয়েছে এমন করে। আয়রাতের কেন জানি খুব বেশি খারাপ লাগে অন্তুর কথায়। আসলে এমনটার করা তো তার ঠিক হয়নি, কারো উইকনেস নিয়ে মজা করা এটা ভালো না। আয়রাত বলল, এই দুনিয়াতে যে যত বেশি উইক তাকে মানুষ তত বেশি আরও নিচে দামানোর চেষ্টা করে। এখানে এক মানুষ আরেক মানুষের পিঠে পাড়া দিয়ে উপরে উঠে। এখানে এত হাবলা হতে নেই, চালাক হতে শিখুন। চালাক না হলে মানুষ যাতে আপনাকে না ঠকায় সে কায়দায় শিখুন, নয়তো অস্তিত্ব শেষ হয়ে যাবে, আশঙ্কা থেকেই যাবে। আপনি আসলেই অনেক সুন্দর করে কথা বলেন, একটু ভেটকি দিয়ে বলল অন্তু। অন্তুর এমন হাসি দেখে আয়রাত নিজেও হেসে দেয়। তবে এভাবে ভুলে গেলে হবে না, কাজের কাজ করতে হবে। আয়রাত গলা খাকারি দিয়ে বলে ওঠে, আপনাকে আমার কিছু বলার ছিল। জি বলুন না। আমার একটা, না না, বেশ কিছু সমস্যা আছে। আমায় বলুন। আমার উপর জিনের আছর আছে। কি বলেন? হায় আল্লাহ। হ্যাঁ গো হ্যাঁ, এই ধরেন রাতের বেলা ঘুম থেকে উঠে একাই হাঁটি, ছাদের উপর নুপুর পরে দৌড়াদৌড়ি করা, আবার ঠাকুমা ঝুলির সেই সবুজ শাকচুনির মতো কিটকিটি হেসে ওঠা, সব ট্যালেন্টই আছে আমার মাঝে। হ্যাঁ, এটা ট্যালেন্ট? ইয়ে মানে ভৌতিক আচরণ আর কি। ওঝাকে দেখাননি? না, দেখিয়েছিলাম তো, কিন্তু পরের দিন ওঝা সেই মরে গেছে। আরে শুধু তা না, নিচে যাকে দেখলাম, মানে আমার চাচি, উনি তো খাবার খান না। হ্যাঁ, খাবার খান না? তাহলে বেঁচে আছেন কিভাবে? উনি তো অনেক আগেই মরে গেছেন। নাওজুবিল্লাহ, আল্লাহ মাফ করো, মনে মনে বলল আয়রাত। কি বলেন? তাহলে নিজে যাকে দেখলাম সে কে? সে হচ্ছে আত্মা। হ্যাঁ, আত্মা? অন্তু চিল্লিয়ে উঠল, আম্মু। আয়রাত বলল, এই আস্তে, এই রইল আমার চাচা।
আমার চাচির খবর তো জানেই না। উনি রাত বিরাতে সাদা কাপড় বাইরে ঘুরেন, আর যাকে দেখেন তাকেই টাস করে ঘাড় মটকে দেন। আমাকেই মটকে দিত যদি না আমি তাদের মতো না হতাম। এই কি বলেন? মানে কি? মানে এই যে আমিও ভূত, ওই যে বললাম জিনের আছর আছে। এখনো উপায়? কাছে আসেন মিয়া। হ্যাঁ বলুন। আর একটু এদিকে আসেন, কানে কানে একটা কথা বলি। জি বলেন। সোজা কথায় আসি, বিয়ে কইরেন না আমাকে, যত দ্রুত সম্ভব চইলা যান নিজের আম্মু আর ওই টাককে নিয়ে, ধুর মানে আপনার আব্বুকে নিয়ে, নয়তো সবাই মরবে। আর বিয়ে হলে আপনাকে তো আমি বাসর রাতেই মেরে দিব। অন্তু চিল্লিয়ে উঠল, আল্লাহ না প্লিজ বোন, আমি মাফ চাই প্লিজ, আমি চলে যাব। বিয়ের নিকুচি করেছে, আমি চলেই যাব। আরেক কথা, এই বাড়িতে যে আসে তাদের কিন্তু আমরা চিনে রাখি, পরে তাদেরকেই আগে খুন করি। তো অন্তু বেবি, এখন তুমি কি করবে বলো তো? আম্মু, এই বলেই অন্তু চলে যায় ধরফর করে নিচে। অন্তুকে এইভাবে নিচে নামতে দেখি সবাই অবাক, কিন্তু তবুও অন্তু একটু স্বাভাবিক হয়ে তার মাকে বলে ওঠে, আম্মু, আম্মু, এখান থেকে যেতে হবে আম্মু, থাকা যাবে না, জলদি চলো। এগুলো বলি অন্তু তার বাবা মাকে নিয়ে চলে যায় কোনো রকমে। কেউ কিছু বুঝতে পারছে না, কিন্তু অন্তুর হাল বেগতিক দেখে অন্তুর বাবা মা চলে যান। আর ওদিকে আয়রা দৌড়ে ছাদে চলে যায়। অন্তুর বাবা মা বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। বাড়ির বাইরে এসে যেই না গাড়িতে উঠতে যাবে, তখনই ছাদের উপর থেকে শুরু হয় মিশন পচা ডিম হামলা। বাপরে বাপ, উপর থেকে ডিম সব তাদের গায়ে পড়ছে। ডিমগুলো গায়ে লেগেই ফেটে যাচ্ছে, আর তাদের ভেতর থেকে কালো কালারের পচা কুসুম বের হচ্ছে। ইস, গন্ধ কি বাজে! প্রায় সব ডিম শেষ। এবার দিয়া, রনিত আর আয়রাত যার যার হাত লাস্ট একটা করে ডিম নেয়। রনিত আর দিয়া ডিম চিল দিয়েছে, তা অন্তু আর তার মায়ের গায়ে লেগেছে। কিন্তু আয়রাত আয়রাত তার হাতের সেই লাস্ট ডিমটা দিয়ে মেরেছে এক ঢিল, আর তা সোজা গিয়ে লেগেছে অন্তুর বাবার টাক মাথার উপরে। ইস, সেই চকচকে টাক মাথার উপর গিয়ে পচা ডিমটা লেগেছে। অন্তুর বাবা প্রথমে বোঝেনি, কিন্তু পরে মাথায় হাত দিয়ে দেখে পচা দেশি ডিম। উপরে ছাদে তাকাতে আয়রাত, দিয়া আর রনিত দ্রুত নিচে ঝুঁকে পড়ে, যার ফলে উপরে কাউকে দেখা যায় না। রাগে দুঃখে তারা আয়রাতের বাড়ি থেকে চলে আসে, আর অন্যদিকে ছাদে ওরা তিনজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাসছে। দিয়া সারাদিন আয়রাতের বাসাতেই থাকে, আর আয়রাত এক ঝটকায় এইসব শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে সুন্দর করে আসে। এই যেন আয়রাতের আসল চেহারা দেখা যাচ্ছে। আয়রাত, দিয়া আর রনিত রুমে বসে বসে ইচ্ছে মতো চকলেট খাচ্ছে, আর এগুলো বলে হাসছে। তখন কলি আয়রাতের রুমে আসে। ভেবেছিল আয়রাতকে কিছু বলবে, কিন্তু এসেই দেখে সবাই চকলেটের মাঝে ডুবে গেছে, তাই আর কিছু বলে না, না বলে চলে যায়। দিয়া বিকেলের দিকে চলে যায় তার বাসায়, কিন্তু সেই রাতেই হঠাৎ করে কলির মা অর্থাৎ ইকবাল সাহেবের শাশুড়ি অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই বাধ্য হয়ে তাদের মানে আয়রাতের চাচা চাচি আর রনিতকে চলে যেতে হয় সেখানে। তার ঘণ্টাখানেক পর দিয়ার ফোন আসে আয়রাতের কাছে। দিয়া বলল কিছু নোটস আছে তার কাছে ভার্সিটির, তাই আয়রাত যেন তার বাসায় এসে পড়ে। আয়রাত ভাবলো বাড়িতেও কেউ নেই, তার চেয়ে ভালো দিয়ার বাড়িতেই চলে যাক। যেই ভাবা সেই কাজ। আয়রাত বাড়ির সব দরজা জানালা অফ করে চাবি নিয়ে দিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আব্রাহামের সকল কাজ শেষ, বাইরে গিয়েছিল, এর ফলে আয়রাতকেও দেখতে পারেনি সে। এখন যে নিজেকে কেমন পাগল পাগল লাগছে, আয়রাতকে লাগবে তার। আব্রাহাম ড্রাইভ করছে, আর আয়রাতের কথাগুলোই মাথায় নিয়ে ঘুরছে। ড্রাইভ করতে করতে হঠাৎ আব্রাহামের গাড়ির সামনে ঠাস করে ধাক্কা লাগে কিছু একটা। মনে হয় অ্যাক্সিডেন্ট। ও গড! আব্রাহাম জীবনে ভুল করেও কখনো অ্যাক্সিডেন্ট করে না, আর এখন কিনা! আব্রাহাম দ্রুত ব্রেক কষে গাড়ি থামায়, তারপর গাড়ি থেকে বের হয়ে পড়ে। বের হতেই দেখে আব্রাহাম দ্রুত গতিতে ব্রেক কষে, তারপর সিট বেল্টটা খুলে গাড়ির বাইরে বের হয়ে পড়ে। আর বের হতে আব্রাহাম অবাক। সে তার হাত দিয়ে কপালে স্লাইপ করতে থাকে, কেননা আব্রাহাম বের হয়েই দেখে একটা মেয়ে নিচে পায়ে হাত দিয়ে বসে আছে। চুলগুলো সব মুখে আছড়ে পড়ছে, যার ফলে মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না। আব্রাহাম এখন এই ভাবছে যে শেষমেশ সে কিনা একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করলো। যাই হোক, আব্রাহাম মেয়েটার দিকে সামান্য ঝুঁকে হাত বাড়ায়। হে হ্যালো, আর আর ইউ অলরাইট? আব্রাহামের ডাকে মেয়েটা ঝট করে মুখে মাথা তুলে উপরে তাকায়। আব্রাহাম দেখে সেটা আয়রাত।
আক্কেল গুন্ডুম অবস্থা, কি করবে কি বলবে ভেবে পায় না। আর আয়রাত তো ভেবেছিল সে এত রাতে এমন ষাঁড়ের মতো করে যে গাড়ি চালাচ্ছিল তাকে আচ্ছা মতো ধোলাই করবে এখন, কিন্তু তার হলো কই। উপরে তাকিয়ে দেখে আব্রাহাম। আয়রাতের সব রাগ যেন এবার পানি হয়ে গেল। উল্টো ভয় লাগছে, কেননা আব্রাহাম এবার রাগারাগি করবে, আর সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আয়রার ঠোঁট দুটো উল্টিয়ে দিয়ে সেখানে রাস্তাতেই পড়ে আছে। আর আব্রাহাম এক ভ্রু উঁচু করে দুই হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ায়, কতক্ষণ আয়রাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। আয়রাত একবার মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। যখন দেখে যে আব্রাহাম রাগীভাবে তাকিয়ে আছে, তখন আবার মাথা নিচু করে নামিয়ে ফেলে। আব্রাহাম এবার এক পা ভাঁজ করে আয়রাতের সামনে বসে পড়ে। আয়রাত মাথাটা যেন আরও নিচু নামিয়ে ফেলে। এই মেয়ে, এত রাতে বাইরে কি করো? এই তো হলো। আয়রাত আগেই ভেবেছিল যে এখন এই প্রশ্নটা আব্রাহাম করবে, ঠিক তাই হলো। আয়রাত কাচুমাচু করতে করতে বলে উঠল, না মানে আমি না আসলে। না মানে আসলে কি? এগুলো ঘোড়ার ডিম বাদ দিয়ে আসল কথায় আসো। দিয়ার বাড়িতে যাচ্ছিলাম। কেন? নোটস নিতে। আর বাড়িতে আমি একা 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 আর কি করব? দিয়া ফোন দিয়ে বলল চলে আসতে, তাই যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় এক লেজ কাটা বাদরের সাথে দেখা। হোয়াট? কিছু না কিছু না। আগে বলেছি না যে নোটস নিতে বাইরে যেতে হবে না? স্যারকে বললে সে নিজে এসে দিয়ে যাবে। ধুর, আমি ব্যথা পেয়েছি পায়ে, হেল্প করুন। আমি এমনিই কোনো মেয়েকে হেল্প করি না। কি? আমি এমনই মেয়ে? হ্যাঁ, এখন যেভাবে এসেছো সেভাবেই বাসায় যাও, বাই। এই বলে আব্রাহাম সুন্দর করে তার গাড়িতে উঠে চলে গেল। আয়রাতের সামনে দিয়ে গিয়েছে। আয়রাত শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল। আব্রাহাম এমনটা করবে তা সে ভাবতে পারেনি। এবার সত্যি আয়রাতের বেশ কান্না পাচ্ছে। আব্রাহাম তো গাড়ি নিয়ে সাই করে চলে গেল, কিন্তু এদিকে আয়রাত নিজের কাছে নিজেকে কেমন অসহায় লাগছে। ডান পাটা মচকে গেছে। আয়রাতের সামনে তাকিয়ে দেখে রাস্তায় কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলোকে দেখে আয়রাত আরও ভয় পেয়ে যায়। কোনো রকম করে ওঠার চেষ্টা করে, কিন্তু আবার নিচে পড়ে যায়। এবার আয়রাত হু হু করে কেঁদেই দিল। পায়ে ভালো ব্যথা পেয়েছে। 2 মিনিটে কেঁদে কেঁদে নাক মুখ সব লাল করে ফেলেছে। আয়রাত কোনো রকম আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন আবার হুড়মুড় করে পড়ে যেতে ধরলে নিজের কোমরে কারো শীতল হাতের স্পর্শ পায়। মুহূর্তেই নিজেকে শূন্যে অনুভব করে। তাকিয়ে দেখে আব্রাহাম। আব্রাহামকে দেখে আয়রাত যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আব্রাহামের কোল থেকে নামার জন্য ছটফট করে যাচ্ছে। আব্রাহাম দাঁত কটমট করে তাকায়, কিন্তু এবার আয়রাত ভয় পায় না, বরং রেগে বলে ওঠে, হয়েছে, নামান আমাকে। প্রথমে ছেড়ে চলে গিয়েছেন, এখন এসে আবার দরদ দেখাতে হবে না। নামান আমাকে। ছেড়ে যাবার ছেড়ে যাবার তো প্রশ্নই আসে না। আমি বাসা যাব, ছাড়ুন। এই পা নিয়ে বাসা যাবে? বাড়িতে দিয়ে আসবে কে? এই কুকুরগুলো নাকি? ফাজলামি করেন? আমি একাই যেতে পারবো, ছাড়ুন তো। সব সময় ভালো লাগে না। আব্রাহাম বলল, এখন যদি বেশি বাচালগিরি করছো তো এই এই যে দিলাম, ফেলে দিলাম। আব্রাহাম হাতগুলো হালকা হয়ে এলেই আয়রাত আবার আব্রাহামের শার্টের কলার খামচে ধরে। কেন, কি হয়েছে? নামবে নাকি? তো নামিয়ে দিই, নামো। আমার পায়ে ব্যথা, আপনি ব্যথা দিয়েছেন। হায়, 2 মিনিটই নাক মুখ সব লাল বানিয়ে ফেলেছে টমেটোর মতো। আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়, তারপর যেতে থাকে। আয়রাতের বাড়ি পার হয়ে গেলে আয়রাত দ্রুত আব্রাহামকে জিজ্ঞেস করে, এই আমরা কোথায় যাচ্ছি? বাড়িতে। কিন্তু কার? তোমারই বলতে পারো। আপনার বাসে যাচ্ছি? হুম। আরে না না, আমার বাসে যেতে হবে, বাড়ি পুরো ফাঁকা। হ্যাঁ, সেখানে আজ ভূত প্রেতদের নাইট পার্টি হবে। আরে ধুর, তোমার চাচা চাচি কোথায়? চাচিমা চাচির মা অসুস্থ, তো তারা সবাই ওখানে গিয়েছে, হয়তো কিছুদিন থাকবে। ও, তাহলে তো হলোই। না না না, হয়নি, আমি আমার বাসায় যাব। এই চুপ। আর হ্যাঁ, দিয়াকে ফোন করে বলে দাও যে তুমি যাচ্ছ না ওর বাসায়। আয়রাতের আর কি, দিয়াকে ফোন করে নাই করে দিল। আব্রাহাম তার বাড়ির সামনে গিয়ে থামায়। আয়রাত খেয়াল করলো যে এই সময়ে আব্রাহামের বাড়ির আশেপাশে বেশ গার্ড রয়েছে। সাধারণত এত গার্ড থাকে না, কিন্তু আজ গার্ড অনেক বেশি। তাদের হাতে রয়েছে আবার বিশাল আকৃতির বড় বড় অস্ত্র শস্ত্র। আব্রাহাম গাড়ি থেকে নেমে আয়রাতের পাশে গিয়ে দরজা খুলে দিল। তারপর আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নেয়।
এক পা দিয়ে গাড়ির দরজা কোনো রকম লাগিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। আয়রাতকে কোলে করে নিয়ে সোজা আব্রাহামের তার রুমে চলে যায়। আয়রাতকে বিছানায় বসিয়ে দেয়। আব্রাহাম গিয়ে তার জ্যাকেটটা খুলে ফেলে, শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, পাটা ভালোই মচকে গেছে। কি দরকার ছিল এত রাতে বাইরে বের হবার? বেশি বুঝো। আপনার দাদি কোথায়? রুমে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে হয়তো। এই বলে আব্রাহাম তার ফোনটা বের করে কাকে যেন ফোন করে। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। তারপর আয়রাতের পাশে বসে। ডক্টরকে ফোন করেছি, জলদি এসে যাবে। অযথা এত মেহনত করছেন, তার চেয়ে আমাকে বাসা দিয়ে আসতেন। বাসা গিয়ে এই মচকে যাওয়া পা নিয়ে কি তুমি এক্কা দুক্কা খেলতে নাকি? হ্যাঁ, রেগে বলল আব্রাহাম। কিছুক্ষণ পর বাসায় এলো রকজোহন মহলা ডাক্তার। মিস্টার আব্রাহাম চৌধুরী কেমন আছেন? আব্রাহাম বলল, আলহামদুলিল্লাহ ভালোই। আপনি? নীলিমা বলল, জি ভালো। ডক্টর প্লিজ চেক হার আউট। ডান পা মচকিয়েছে। ওকে, আমি দেখছি। নীলিমা কোনো রকম করে পাটা দেখে, কেননা পাতে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছে না আয়রাত। ব্যথা অনেক, তবুও ডক্টর দেখে একটা মলম আর একটা পেইন স্প্রে দিয়ে চলে গেল। আয়রাতের আজকে এখানেই থাকতে হবে। যদিও আয়রাত চাইছিল না, কিন্তু আব্রাহাম ছাড়বেই না। হঠাৎ আব্রাহামের মাথায় একটা বুদ্ধি আসে। সে আয়রাতের পাশে বসে পড়ে। আচ্ছা বেবি গার্ল, একটা প্রশ্ন করি। বলুন। আব্রাহাম আয়রাতের ডান পায়ে হাত রাখে আর আয়রাত তাড়াতাড়ি করে বলে ওঠে, এই না না না, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? যখন সম্পূর্ণ তুমিটাই আমার। এখন এটা তো শুধু পা মাত্র। আচ্ছা, কি যেন প্রশ্ন আছে, বলুন। আচ্ছা বলুন তো, 2 আর 2 যোগ করলে কখন 5 হয়? আয়রাত ভাবতে থাকে। আয়রাত আব্রাহামের প্রশ্নে মগ্ন ছিল, আর আব্রাহাম আলতো হাতে আয়রাতের পা ধরে আছে। আয়রাত তো নিজের মতো করে ভেবেই যাচ্ছে। আব্রাহাম একটু বাঁকা চোখে আয়রাতের দিকে তাকায়, দেখে আয়রাত কপালে কুঁচকে ভাবছে। এই সুযোগে আব্রাহাম আয়রাতের পায়ের যেখানে ব্যথা ঠিক সেখানে আর তার বিপরীত পাশে 2 হাত দিয়ে ধরে জোরে দেয় এক টুইস্ট করে। টাস করে শব্দ হয় আর আয়রাত চিৎকার করে ওঠে। আব্রাহাম বলল, আরে আস্তে আস্তে। ও মা রে, এই আপনি কি করলেন আল্লাহ! আব্রাহাম 2 হাত ভাঁজ করে আয়রাতের দিকে তাকায়। আয়রাত তার পায়ে হাত দিল আর দিতেই অবাক। সে এখন তার পা নাড়াচাড়া করতে পারছে। পায়ে হাত দিয়ে অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। কি ব্যথা আছে? মানে না, নেই তো। কিন্তু এটা কিভাবে হলো? আমাদের হাতে পায়ে কিছু সেন্সিটিভ হাড়গোড় থাকে, সেগুলোতে প্রেশার পড়লে খুব সহজেই চোট পাওয়া যায়, আবার খুব সহজেই চোট থেকে আরামও পাওয়া যায়। শুধু তার অপোজিট সাইড ধরে অ্যাঙ্গেল ঘুরিয়ে হালকাভাবে টান দিতে হয়। আয়রাত বলল, এটা হালকা চাপ ছিল? হ্যাঁ, অবশ্যই হালকা ছিল। ও, আমি না আপনার মতো এত বডি বিল্ডার না, ওকে। ও হ্যাঁ, ভুল করলে। কি ভুল করলাম? ভুল করলেই একমাত্র 2 আর 2 যোগ করে 5 হয়। ও আচ্ছা, তাই বুঝি। আয়রাত সেখানেই বসেছিল। আব্রাহাম এবার আয়রাতের সামনে এক বাটি স্যুপ নিয়ে আসে। চামচে স্যুপ তুলে আয়রাতের সামনে ধরে। আয়রাত মুখ ঘুরিয়ে নেয়। খাও, এটা ভালো হবে তোমার জন্য। না, খাবো না আমি। আয়রাত বেবি, ভালো ভালো বলছি, খেয়ে নাও। ইচ্ছে নেই, খাবো না। খাবে না? না। খাবে না? না না না। অলরাইট। এই বলে আব্রাহাম উঠে নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে আয়রাতের কাছে আসতে লাগলো। চোখগুলো আয়রাতের স্থির। আয়রাতের কাছে আসছে আর এক হাত দিয়ে শার্টের বাটনগুলো খুলেই চলেছে। আব্রাহামের এমন ভাবে এগিয়ে আসা দেখে তো আয়রাতের গলা শুকিয়ে গেল। আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? হ্যাঁ কেন? তুমিই না বললা খাবা না? তাই? তাই কি? তাই এখন আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাবো? কি? এই না না না। না বেবি গার্ল, এখন না বললে তো হবে না। এই না না, মানে হ্যাঁ, আমি স্যুপ খাবো। আপনি প্লিজ এগোবেন না, আর প্লিজ বোতামগুলো লাগিয়ে নিন প্লিজ। ঘি সোজা আঙ্গুলে না বের করলে আঙ্গুল বাঁকা করতেই হয়, বুঝলে? আব্রাহাম আয়রাতকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে আব্রাহাম প্লেটগুলো নিয়ে নিচে চলে যায়। সেভাবেই কিছুক্ষণ বসে থাকতে থাকতে কখন যে আয়রাত ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না।
আব্রাহাম ফ্রেশ হতে চলে যায়। একটা কালো কালারের ট্রাউজার আর সাদা কালারের টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হয়ে আসে। এসেই দেখে আয়রাত ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে। আব্রাহাম তাওয়ালটা রেখে দিয়ে আয়রাতের কাছে আসে। এসেই তার দিকে ঝুঁকে পড়ে দুই পাশে হাত দিয়ে। আয়রাতের সারা মুখে আব্রাহামের চোখগুলো বিচরণ করে চলছে, চুলগুলো মুখের সামনে এসে পড়ছে। আব্রাহাম হাত দিয়ে সেগুলো তার কানের পেছনে গুজে দেয়, আয়রাতের কপালে চুমো এঁকে দেয়। তারপর আয়রাতকে শুইয়ে দেয়, চাদরটা বুক অব্দি টেনে দেয়। তারপর আয়রাতের পাশে তার হাত ধরে বসে পড়ে আব্রাহাম। আয়রাতের দিকে তাকিয়ে তার হাতে উল্টো পাশে একের পর এক চুমো দিয়ে যাচ্ছে। এভাবেই সারা রাত পার হয়ে যায়। পরের দিন সকালে চোখ খুলে আয়রাত আব্রাহামকে নিজের বিছানার পাশে দেখতে পারে। সে বুঝে সে সারা রাত আব্রাহামের এভাবেই কেটে গেছে। আয়রাত উঠে পড়ে। সে তার হাতটা আব্রাহামের দুই হাতে ভাঁজে খুঁজে পায়। আয়রাত আব্রাহামের দিকে এক নয়নে তাকিয়েছিল। আব্রাহামের চুলগুলো তার কপালে এসে পড়ছে। সকালের একদম স্নিগ্ধ একটা মুখ, সাদা আর কিছুটা লাল আভায় ভরে উঠেছে মুখটা। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? ছেলের এত সুন্দর হতে নেই। আব্রাহামের এই ইনোসেন্ট মুখখানা দেখে কেউ মনে করবে যে এই ছেলেটাই এতটা ভয়ানক আর সাইকো। কি যেন ঠিকই বলেছে, মানুষের চেহারা দেখে বা বাহ্যিক রূপ দেখে ভেতরের কোনো কিছু আন্দাজ করা যায় না। এভাবে থাকতে থাকতে হুট করে আয়রাত তার হাতটা তুলে আব্রাহামের চুলগুলো গুছিয়ে দিতে থাকে। আব্রাহামের আরেকটু কাছে যায়, আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়েছিল আয়রাত, আর তার তৎক্ষণে আব্রাহাম ফট করে তার চোখ মেলে তাকায়। আয়রাত চমকে উঠে আর দ্রুত আব্রাহাম থেকে কিছুটা দূরে সরে আসে। এটা কি ছিল? কিছুই না। হুম, বুঝি। আমি নিচে যাচ্ছি, উঠে ফ্রেশ হও। আব্রাহাম এই বলে চলে গেল আর আয়রাত তার মুখে পানির ছিটা দেয়। আয়রাত নিচে হলরুমে যায়। আব্রাহামের দাদির সাথে দেখা হয়, অনেক কথা বলে। তারপর একটা সময় পর আব্রাহাম আয়রাতকে তার বাসায় দিয়ে আসে। আয়রাতের পা এখন অনেকটাই ভালো। আয়রাত তার চাচ্চুকে ফোন দেয়। হ্যালো চাচ্চু। কিরিমা, তুই কি কিছু করেছিস নাকি? মানে ওই যে অন্তুদের সাথে? ইকবালের কথা শুনে আয়রাত তার দাঁত দিয়ে জিভ কাটে, হকচকিয়ে যায়। কি যে বলো না চাচ্চু, আমি আবার কি করতে যাব? কিছুই না, কিছুই করিনি আমি। কেন, কি হয়েছে? না মানে ওরা বলল জীবন প্রিয়, তাই তোকে বিয়ে করবে না। আয়রাত হাসি থামাতে না পেরে মুখে তার ওড়না চেপে হাসছে। কিরে, কিছু বললি? হ্যাঁ, আরে চাচু বাদ দাও তো। অমন একটা গেছে, আরও অনেক আসবে, বাদ দাও এসব। চাচি কোথায়? রনিত কোথায়? হ্যাঁ আছে ওরা। আর শোন, আমরা আগামীকাল এসে পড়ব। আচ্ছা ঠিক আছে। আয়রাত তার চাচুর সাথে আরও বেশ সময় কথা বলে, ফোন কেটে দেয়। বিকেল দিকে আয়রাতের কাছে আবার আব্রাহামের ফোন। হ্যালো বেবি গার্ল, বলুন, শুনছি। শুনো, জলদি করে তোমার ভার্সিটির পাশে এই ক্যাফেটাতে এসে পড়ো। কিন্তু কেন বলুন তো? আরে অনেক জরুরি কাজ আছে, তুমি এসো। আর হ্যাঁ, দিয়াকেও নিয়ে এসো। কিন্তু দিয়া? কিন্তু ও কেন? আরে বাবা, বললাম তো কাজ আছে, তুমি আর দিয়া এসে পড়ো। ওকে ফাইন, আসছি। কাম ফাস্ট, আই এম ওয়েটিং। আয়রাত ফোন কেটে দেয়। তার কিছু সময় পর দিয়াকে নিয়ে চলে যায় ক্যাফেতে।